রেজা কবির ফটোগ্রাফিতে সবাইকে আমন্ত্রণ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এবং আজকে আমি অ্যাকচুয়ালি একটি ছবিকে এডিট করব এবং এডিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সহজে আপনি লাইট রুম ব্যবহার করতে পারেন। প্রথমেই বলে রাখি আমার চ্যানেল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটন আছে, প্লিজ ক্লিক করুন। নতুন নতুন ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পাবেন। আমার ফেসবুক পেজ দেখতে পারেন, এটি হচ্ছে রেজা কবির ফটোগ্রাফি। নিচে লিঙ্ক আছে, চলে যেতে পারেন। আমার বিভিন্ন তোলা বিভিন্ন ছবি দেখতে পারেন। পেজে লাইক দিলে প্রচণ্ড খুশি হব। তবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর আগে আমি আরও দুটি ভিডিও দিয়েছিলাম যেখানে ভালো ছবি তোলার অতি গুরুত্বপূর্ণ পদ্ধতি 101 অ্যান্ড 102 দুটি ভিডিও নিয়ে আমি আলাপ করেছিলাম। এই ভিডিওগুলোতে বিভিন্ন প্রয়োজনীয় স্টেপ আমি বলেছিলাম, সেগুলো দেখে নিলে আপনাদের জন্য ভালো হবে। বাট না দেখলেও অসুবিধা নেই, আজকের ভিডিওটি দেখতে থাকুন। বিকজ আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কিভাবে সহজে ছবি এডিট করা যায়। আজকের ভিডিও লাইট রুমের সহজে ছবি এডিট। আমি কথা বলতে বলতে প্রথমে আমি আমার কিছু ফেসবুক পেজ থেকে কিছু ছবি দেখাতে থাকি এবং আপনাদেরকে আমি বলতে থাকি আমি আজকে কী কী করবো। সো ছবিগুলো দেখতে থাকুন, এনজয়। অ্যান্ড এই ধরনের ছবি তুলতে চাইলে আপনি ভিডিওটা দেখতে থাকুন এবং আমাকে ফলো করুন। সো আমাকে অনেকেই আপনারা মেসেজ করেছেন বিভিন্ন সময় যে কীভাবে সহজে ছবি এডিট করা যায়, হোয়াট ইজ দ্য সিক্রেট রেসিপি। আমি সবসময় বলেছি, দেখেন, ছবি এডিট করার সাথে সাথে অবশ্যই ইম্পর্টেন্ট ছবিকে প্রপারলি ক্যাটালগ করা। বিকজ বারবার ব্যাক করতে হবে ছবিটা দেখার জন্য, কী কী পরিবর্তন আনা দরকার, কী কী চেঞ্জ আনা দরকার, এবং নিজেকে নিজে রিভিউ করা দরকার। সো ক্যাটালগিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড তারপর হচ্ছে এডিটিং। এই দুটাকে যদি কম্বাইন করা যায়, দুইটা ফাংশনালিটিকে, তাহলে বেসিক্যালি আমি মার্কেটে একটাই সফটওয়্যার দেখি যেটি এই দুটি কাজকে খুব সহজে খুব সুন্দর করে করতে পারি, সেটা হচ্ছে অ্যাডোবি লাইটরুম। লাইটরুমের বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এটি ক্যামেরা থেকে ছবি তোলার পরে ক্যামেরা থেকে ডাইরেক্টলি ছবি ইম্পোর্ট, সেটি এসডি কার্ড হোক, মেমোরি কার্ড হোক, অর ডাইরেক্টলি ক্যামেরাকে কম্পিউটারের সাথে কানেক্ট করে হোক, ওই ছবিকে ইম্পোর্ট করা থেকে বেসিক অ্যান্ড কিছু অ্যাডভান্স এডিটিং থেকে শুরু করে এটিকে প্রিন্ট আউট কিংবা এটিকে ফাইনাল আউটপুট ছবি দেওয়া পর্যন্ত পুরো কাজটি লাইটরুম করতে পারে। অতএব ইটস এ ওয়ান স্টপ সলিউশন। আপনি লাইটরুম আপনার কাছে থাকলে আসলে বেসিক্যালি এই সব কটি কাজ আপনি একবারে করতে পারবেন। এবং আমি নিজেই লাইটরুম ইউজ করি। খুবই অ্যাডভান্স এডিটিংয়ের জন্য আমি ফটোশপ ইউজ করি, বাট আদারওয়াইজ মোস্ট অফ দ্য এডিটিং আমি আসলে লাইটরুমের মধ্যেই করি। এবং আসলে লাইটরুমের মধ্যেই এখন স্পেশালি এখনকার লাইটরুম যেটি আছে সিসি 2016 খুবই অ্যাডভান্স। অনেক কাজই যেটা আগে আমি করার জন্য ফটোশপে চলে যেতাম, সেটি এখন আর আমি যাই না, আমি লাইটরুমের ভিতর থেকে করতে পারি। এবং করতে করতে আপনি বেসিক্যালি চমৎকারভাবে ছবিগুলোকে ক্যাটালগিংও করতে পারবেন। তাহলে দেখা যাক, আমরা একটা ছবিকে কিছু ছবিকে আমরা ডাইরেক্টলি ইম্পোর্ট করব এবং ইম্পোর্ট করে সেখান থেকে আমি কিছু কুইক এডিটিং দেখাবো এবং এডিটিংয়ে আমি বেসিক্যালি আমার কিছু মেথোলজি দেখাবো যেটি আপনারা স্ট্রেট ফলো করতে পারেন এবং দ্যাট ক্যান বি ইয়োর স্টার্টিং পয়েন্ট। এরপরে নিজের ইচ্ছা মতো এডিট করতে পারেন। সো আমরা বেসিক্যালি ছবি তুলি আসলে এরকম মেমোরি কার্ডে। এই মেমোরি কার্ডগুলো ক্যামেরার ভিতরে থাকে এবং ছবি আসলে এটার মধ্যে কপি হয়। ছবি জেপেগে হতে পারে, ক্যামেরা র ফরম্যাটে হতে পারে, ডাজেন্ট ম্যাটার। বাট আমি রতে তুলি, র তোলার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, এটা নিয়ে আরেকদিন ডিসকাশন করব। বাট ছবি এরকম করে আসে এবং আমরা মেমোরি কার্ডগুলো বেসিক্যালি ছবি তোলার পরে এইভাবে ক্যামেরার ভিতর থেকে খুলতে পারি। খুলে নিয়ে আমরা সেটিকে বেসিক্যালি আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করি এবং আমি এই কাজটি এখন একটু করবো কারণ আমার হাতে একটি মেমোরি কার্ড অলরেডি আছে স্যানডিস্কের। এটি আমি ঢুকাবো আমার কম্পিউটারের সাথে, অ্যান্ড আই উইল শো ইউ যে কীভাবে লাইটরুম এটাকে আমি নিয়ে যাব। ঠিক আছে, ব্যাক করা যাক। সো আমি স্ট্রেট এখন লাইটরুমে চলে যাব এবং লাইটরুমে গিয়ে আমি ছবিটি দেখাবো যে কীভাবে আমি পেন ড্রাইভ থেকে এডিট করি। সো লাইটরুমে বেসিক্যালি কেয়ারফুলি খেয়াল করে দেখা যাবে দের ইজ আ ডেভেলপার মডিউল, দের ইজ আ লাইব্রেরি মডিউল। আমাদের ইন্টারেস্ট হচ্ছে লাইব্রেরি মডিউল যখন যদি ছবি ইম্পোর্ট করতে হয়। সো আমি লাইব্রেরি মডিউলে চলে গেলাম। দুই পাশে দুটি প্যানেল আছে যেটা আমি ইউজুয়ালি হাইড করে রাখি, বাট আমি এখন প্যানেলগুলোকে ফিক্স করে ওপেন করে দিচ্ছি সো দ্যাট আপনারা দেখতে পারেন। এখানে আপনি দেখেন যখনই আপনার লাইব্রেরি মডিউলে চলে যাবেন আপনার অল ইম্পোর্টেড পিকচার্স এখানে আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, রাইট? সো আমি এখানে একটি ইম্পোর্ট বাটন আছে, দেখতে পাবেন। এই ইম্পোর্ট বাটনটা আপনি চাপ দিবেন। চাপ দিলে বেসিক্যালি ছবি ইম্পোর্ট করার জন্য চলে যাবে। এক পাশে থাকছে সোর্স, ঠিক আছে, এবং এক পাশে হচ্ছে সোর্স এবং এক পাশে হচ্ছে গিয়ে দ্য ডেস্টিনেশন, কোথায় যাবে। ঠিক আছে, আপনার ক্যাটালগে কোথায় আপনি এটাকে সেভ করবেন এবং মাঝখানে যে কী অ্যাকশন করবেন, ফাইলগুলোকে কপি করবেন না মুভ করবেন না আপনি অ্যাড করবেন। কপি বেস্ট অপশন হচ্ছে আপনি যখন এক্সটার্নাল মেমোরি কার্ড থেকে, যেই কাজটা আমরা এখন করতে গেলে বেস্ট, তার মানে মেমোরি কার্ড থেকে কপি করে এই ক্যাটালগে নিয়ে আসো তুমি।
অলরাইট, মেমোরি কার্ড সোর্স এখানে থাকবে, কপি করব এবং এই ক্যাটালগে আসবে। অ্যাড খুব ভালো কাজ করে যদি কম্পিউটারের ভিতরে অলরেডি আপনার কাছে ছবিগুলো কপি করা থাকে, হয়তো একটা ফোল্ডারে রাখা আছে, তখন আপনি চাচ্ছেন লাইটরুমের ক্যাটালগে অ্যাড করতে, বাট আপনি চান না যে লাইটরুম আবার একটা নতুন কপি তৈরি করুক ছবি, বাট ওই ক্যাটালগ থেকেই সে যাতে ওই ফোল্ডার থেকেই টাকেই যদি ইউজ করে যদি চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাড ইউজ করতে হবে। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ফাইলগুলো কখনই লাইটরুম ক্যাটালগে রিয়েলি কপি হবে না, ও অলওয়েজ পয়েন্ট করবে ওই ফোল্ডারটাকেই, এবং এতে জায়গাও বাঁচে এবং কুইকলি কাজটা করে। সো আমি এই অবস্থায় যদি এখন আমার সেখানে এসডি কার্ডটি যদি আমার মেমোরি কার্ড রিডারে ঢুকাই, তাহলে আপনারা দেখবেন একটু অপেক্ষা করুন, সোর্সে আমার নতুন সোর্সটি চলে আসবে। অলরাইট, সো ইউ কুড সি দ্যাট একটা ডিভাইস অ্যান্ড আনটাইটেল চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড আই কুড সি দ্যাট এখানে অলরেডি দুটা ছবি আছে। আমি অল ফটোস চুজ করতে পারি। নিউ ফটোস অপশনটা খুব ভালো কাজ করে যদি লেটসে একই এসডি কার্ড ইউজ করছেন এবং এখানে অলরেডি ইম্পোর্ট করা অলরেডি কিছু ছবি আছে যেটি আপনি অলরেডি ইম্পোর্ট করে ফেলেছেন। লাইটরুম ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ও খুব দ্রুত বুঝতে পারে যে কোন ছবিগুলো অলরেডি ইম্পোর্ট করেছেন, কোনগুলো অলরেডি ইম্পোর্ট করেনি, এবং ওই অনুযায়ী নতুন ছবিগুলি খালি সিলেক্ট করবে। অলরাইট, সো আমরা এখানে কপি করব, অ্যাড করব না, কারণ অ্যাড করলে এই অ্যাড আসলে অলরেডি ডিসেবল করে রেখেছে লাইটরুম, সে জানে যে না আপনি এক্সটার্নাল ড্রাইভ খুলে ফেলবেন যে কোনো মুহূর্তে, অথবা এটা কপি করে নেয় বেটার। এই জায়গাটা ইম্পর্টেন্ট, নাও এটা কোথায় কপি করবেন, বাট এটা যা আছে তাই আপনি রাখতে পারেন। এইখানে হচ্ছে যে কোনো এফেক্ট আপনি অলরেডি ইম্পোর্টের সময় কোনো ধরনের ডেভেলপার সেটিং আর কোনো এফেক্ট ছবির উপর দিতে চান কিনা, যেমন আমি যেটা দিই সবসময় প্রোফাইল কারেকশন, ক্যামেরার যে লেন্সের প্রোফাইল কারেকশন সেটা দিতে চাই আমি। অবভিয়াসলি এটা আমি X-T2-তে তুলেছি, সো আমি একটা মেটাডাটা X-T2 তুলে, বাট দিজ আর অল অপশনাল, এটা না দিলেও চলে। আপনার আসল কাজটা হচ্ছে এইখানে ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনে আপনি দেখেন এখানে বলা যায়, আমি যদি এই মুহূর্তে আমার ডেস্টিনেশন আমার চুজ করা আছে, খেয়াল করে দেখেন আমি এখানে চুজ করেছি X-T1 নামে একটা ফোল্ডারে, অলদো আমার ক্যামেরাটা X-T2, বাট আমি X-T1 ফোল্ডার ইউজ করছি। এবং আপনি দেখেন লাইটরুম অলরেডি একটা ফোল্ডার বলেছে এই May 1, 2017 এবং দুটা ছবি সে পেয়েছে, এটা অলরেডি এখানে সে বলে দিচ্ছে। আমি ফোল্ডারটা একটু উপর দিকে নিয়ে আসি, যেটা লেটসে আমি এখানে কপি করবো। সো তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা খুব কুইকলি দেখতে পাচ্ছি। সো আমি বলছি যে এখানে বাই ডেট করো এবং ডেটের ফরম্যাট হবে এইটা। তার মানে খেয়াল করে দেখেন একইভাবেই সে ফরম্যাটিং করেছে, করে বলে দিয়েছে এখানে দুটা ছবি আসবে। আমি যদি এখান থেকে একটা ছবি কমিয়ে দিই, আপনি দেখেন ওখানে একটা ছবি হয়ে যাচ্ছে, তার মানে দুটা ছবির মধ্যে একটা ছবি কপি করবে। অলরাইট, আমি একটা সাব ফোল্ডারের মধ্যে বলতে পারি, আমি সাব ফোল্ডার বলতে পারি মাই নিউ পিক, লেটস সে। তাহলে আপনি দেখেন 500px ফোল্ডারটার মধ্যে নাও মাই নিউ পিক করেছে এবং এটার মধ্যে আবার 2017 ওই ফোল্ডারটা করেছে। আপনি যদি এই ফোল্ডারটি না চান, খুব সিম্পলি বাই ডেটে গিয়ে ইনটু ওয়ান ফোল্ডার দিতে পারেন। ওয়ান ফোল্ডার দিলে বেসিক্যালি এই ভেতরে এই ফোল্ডারটার ভিতরে একটা ফোল্ডারের মধ্যে সে কপি করবে সমস্ত ছবি। অলরাইট, ওয়ান্স এটা আপনি করেছেন, করার পর সিম্পলি ইম্পোর্ট চাপলেই ছবিগুলো সব ইম্পোর্ট হয়ে যাবে। আমি যদি ইম্পোর্ট চাপি এবং দেখতে পাচ্ছেন ছবি দুটি চলে এসছে এবং খুব চমৎকারভাবে ছবি দুটো আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড দিস ইজ ইন লাইব্রেরি মডিউল, ঠিক আছে। লাইব্রেরি মডিউলে কিছু বেসিক এডিটিং করা যায়, বাট আমরা এই এডিটিংগুলো আমি দেখবো না, বাট এখানে আপনি মেটা ডেটাগুলো সব দেখতে পাবেন যে এটার সাথে। সো দিস ইজ হাউ আপনি ছবিকে ইম্পোর্ট করবেন লাইটরুমের মধ্যে, খুবই সহজভাবে, খুবই সোজা। এবং ইম্পোর্ট করার পরে আমি কাজগুলো এখন দেখাবো, এবং সেই কাজটি আমি একটা ছবিকে ডেভেলপ করে দেখাবো এবং এডিট করে দেখাবো। আমরা সেটি করি, চলুন। সো ছবি এডিট করতে হলে বেসিক্যালি আপনাকে প্রথমে ডেভেলপার মডিউলে আসতে হবে। আমি এখানে একটা কুইক কালেকশন করে রেখেছি, কিছু ছবি আমি আগের থেকে সেপারেট করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং ওই ছবিগুলো এডিট করে দেখানোর জন্য। সো আমরা যেটি ঘটছে, আপনি ইম্পোর্ট করার পরে কিন্তু আপনার ছবিগুলো এইভাবে করে নিচে চলে আসতেছে, হ্যাঁ। এবং আপনি লাইব্রেরি মডিউলে আসেন এবং সেখান থেকে আপনি যে ডেভেলপারে চাপ দেন, এখন ছবিগুলো আপনি এডিট করতে পারবেন। আমি এই ছবিটাকে এডিট করতে চাচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড র ছবি, যেটার মধ্যে কোনো এডিটিং করা হয়নি। সেটাকে করে আমি এরকম একটা কপি বানাবো। অলরাইট, ইউ কুড সি দ্যাট প্রত্যেকটা ফেস চলে আসছে। সেটা আমি কীভাবে করবো, এটা আমি লাইটরুমের এই প্যানেলগুলো ইউজ করে করবো, এবং কীভাবে করবো এটা আমি আপনাদেরকে এখন দেখাবো, এবং দেখাতে দেখাতে কুইকলি আমি বলবো কোন প্যানেলের কী কাজ, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। অতএব এডিটিং শুরু করা যাক। আমি এডিটিং শুরু করার আগে যেটা বলতে চাই, আমি কিছু প্রসেস আছে, যে কোনো ছবিতেই আমি এটা অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করার পরে বেসিক্যালি তারপরে ফার্দার আমি এডিটিং করি। আমি একটা স্ট্যান্ডার্ড অবস্থায় পৌঁছানোর পরে সমস্ত অ্যাকচুয়াল এডিটিংটা শুরু করি। সো আমি সেই ডিফল্ট প্রসেসটা কি আমার ওটা আমি দেখাবো।
এবং আমি বলবো যে আপনারা যদি ওইটাও অবলম্বন করেন সবসময় তাহলে উপকৃত হবেন বলে আমি মনে করি। অ্যাডোবি ঠিক যেভাবে যে সিকোয়েন্সে এই জিনিসগুলো সাজিয়ে দিয়েছে এক্স্যাক্টলি এই সিকোয়েন্সেই এডিট করা উচিত, তাহলেই বেস্ট রেজাল্ট পাওয়া যায়। সো সেদিক থেকে অ্যাডোবিকে অনেক ধন্যবাদ, তারা এগুলো অলরেডি সেট করে দিয়েছে এবং এই সিকোয়েন্সে এগিয়ে গেলে ছবি অসাধারণ এডিটিং হয়ে যায়। সো আমি বলবো যে ঠিক এক্স্যাক্টলি এই সিকোয়েন্সগুলো ফলো করতে। সো দেখা যাক এই ছবিটিতে আপনি যদি লাইটরুমের দিকে তাকান, লাইটরুমে বেসিক্যালি সবার প্রথমে উপরে আছে হোয়াইট ব্যালেন্স। ঠিক আছে, হোয়াইট ব্যালেন্স আসলে খুব ইম্পর্টেন্ট। আপনারা যে কোনো ছবি হোয়াইট ব্যালেন্স করা খুব ইম্পর্টেন্ট এবং হোয়াইট ব্যালেন্সের দুটি ইম্পর্টেন্ট জায়গা থাকে, একটা হচ্ছে টিন্ট অ্যান্ড টেম্পারেচার। টেম্পারেচার বেসিক্যালি আমরা জানি আপনি ছবিটি যদি ওয়ার্মার হতে থাকে বা আলো বেশি থাকে তাহলে বেসিক্যালি ছবিটি ইয়েলোইশ টেম্পারেচারের দিকে চলে যেতে থাকে। ইউজুয়ালি ডে লাইটে হচ্ছে কি 5500 কেলভিন টেম্পারেচার থাকে। এই ছবিটি অনেক কুলার। সো আপনি দেখতে পাচ্ছেন 4700 কেলভিন হচ্ছে গিয়ে টেম্পারেচার দিচ্ছে, একটু ব্লু টিন্ট আছে এটার মধ্যে, ব্যাক এন্ডে আবার ইয়েলিশ আছে। আর টিন্টিংটা হচ্ছে বেসিক্যালি আমরা বাসায় সবসময় আর্টিফিশিয়াল লাইট ইউজ করি এবং ওই আর্টিফিশিয়াল লাইটটাকে ফাইট করার জন্য, যেমন ধরে গেলো আপনি বাসায় যদি টিউবলাইট থাকে প্রচুর তাহলে আসলে আপনার ছবিতে প্রচুর গ্রিন টিন্ট আছে, যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না বাট অ্যাকচুয়ালি গ্রিন টিন্ট আছে। অতএব গ্রিন টিন্টকে কমানোর জন্য কিছু ম্যাজেন্টা অ্যাড করলে গ্রিন কালার চলে যাবে অ্যান্ড ভাইস ভার্সা। বাট প্রথমে আমি যে কাজ করি, যে কোনো ছবি হাতে পেলে আমি ফার্স্ট এটা দেখে এই প্যানেলের সবার নিচে চলে যাই। সো আমি সবার নিচে একটা অপশন আছে কল ক্যামেরা ক্যালিব্রেশন। এই ক্যামেরা ক্যালিব্রেশনটা খুব ইম্পর্টেন্ট। ক্যামেরা ক্যালিব্রেশনটা বেসিক্যালি বলে যে আপনার ক্যামেরাতে বিভিন্ন ধরনের ছবির প্রোফাইল থাকে, যেমন পোর্ট্রেট তোলার সময় একটা প্রোফাইল ইউজ করে, ল্যান্ডস্কেপ তোলার সময় একটা প্রোফাইল ইউজ করে এবং এই প্রোফাইলগুলো চলে আসে সাধারণত লাইটরুমের ভিতরে। আমি বলবো এবং সেই অনুযায়ী আসলে কালার এবং অন্যান্য এফেক্টগুলো সে ছবির উপরে দিয়ে থাকে ক্যামেরা। ওই যে বলেছি যদি জেপেগে যদি ছবি তুলে থাকেন ক্যামেরা অলরেডি পোস্ট প্রসেস করে ফেলে আপনার ছবি এবং সেই প্রোফাইলগুলো এখানে থাকে। জেপেগ হলে হয়তো এখানে প্রোফাইলগুলো আসবে না, বাট আপনার রতে তুলে প্রোফাইলগুলো এখানে চলে আসবে। যেমন ধরুন আমি এই ক্যামেরায় দেখতে পাচ্ছি অলরেডি নাইকনের এই 5টি প্রোফাইল এখানে রয়ে গেছে। সো আমি এখান থেকে যেমন ধরুন ক্যামেরা ল্যান্ডস্কেপ যদি চুজ করি, খেয়াল করে দেখেন ছবির মধ্যে কন্ট্রাস্ট বেড়ে গেল। নিউট্রাল, ছবিটাকে নিউট্রাল টোনে নিয়ে আসলো, ভিভিড কালার বাড়িয়ে দিবে। অলরাইট, পোর্ট্রেট আরেকটা। সো আমি এইটার জন্য বেসিক্যালি নিউট্রালি ইউজ করব। সো এই কাজটা আমি সবার প্রথমে করি। তারপরে আমি যেটি খেয়াল করি বেসিক্যালি যে এই ক্যামেরা এবং এই লেন্সের জন্য প্রোফাইল বলে একটা সেকশন আছে। সো আপনি দেখেন দের ইজ সামথিং কল লেন্স কারেকশন। অলরাইট, এই লেন্স কারেকশনে গিয়ে আমি বেসিক্যালি বলে দিই কী লেন্সটা আমি ইউজ করেছিলাম। এখন এটা বলে দিলে যেটা হয় যে প্রত্যেক লেন্সের কিছু ডিস্টরশন থাকে, লাইটরুম ওই ডিস্টরশনটাকে একা একা ঠিক করে দেয়। ঠিক আছে, সো অল আই হ্যাভ টু ডু ক্লিক অন এনাবেল প্রোফাইল কালেকশন। ঠিক আছে, রাইট, প্রোফাইল কালেকশন হলে দেখা যাচ্ছে যে লাইটরুম আসলে একা একাই বুঝে গেছে আমি নাইকন ক্যামেরা ইউজ করেছি এবং সেটার মধ্যে লেন্স আমি যেটা ইউজ করেছি সেটা ছিল 2470 f2.8 এবং নাইকন প্রোফাইলের ক্যামেরা সে অটোমেটিকলি প্রোফাইলটা সে চুজ করেছে। ক্যামেরার লেন্সের মেকার এবং লেন্সের মডেল দুটোই সে বের করে ফেলেছে, বের করে প্রোফাইলটি অ্যাপ্লাই করেছে। সো আমি যদি বিফোর অ্যান্ড আফটার খেয়াল করেন বিফোর আফটার কিছুটা ডিস্ট্রাকশন সে ঠিক করেছে, খেয়াল করে দেখেন আফটার বিফোর। ছবি তো অনেক সময় ক্রোমাটিক অ্যাবারেশন থাকে, বিভিন্ন লেন্সের জন্য এটা তৈরি হয়, এটা রিমুভ ক্রোমাটিক অ্যাবারেশন দিলে সে ক্রোমাটিক অ্যাবারেশনটা রিমুভ করবে। আমাদের এই ছবিতে প্রবলি ওরকম সিরিয়াসলি ক্রোমাটিক অ্যাবারেশন নেই। অলরাইট, এই দুটি কাজ আমি একদম প্রথমে চোখ বন্ধ করে ফেলি। ঠিক আছে, চোখ বন্ধ করে ফেলার পরে বেসিক্যালি অ্যাডোবির দেওয়া ফর্মুলা অনুযায়ী আমি এটাকে এডিট করতে শুরু করি। অ্যাডোবির দেওয়ার ফর্মুলা অনুযায়ী সবার প্রথমে আপনাকে অবশ্যই হোয়াইট ব্যালেন্স ঠিক করতে তারা বলে। আমি এই ছবিটা এই মুহূর্তে হোয়াইট ব্যালেন্সে হাত দিতে চাচ্ছি না, বিকজ ছবিটা অলরেডি অন্ধকার, বুঝতে পারছি না কোথায় কী অবস্থা। সো প্রথমে আলোটা রিজলভ করা যাক। আলোর সমস্ত প্রবলেম রিজলভ করার জন্য এই প্যানেলটি অ্যাডোবি আমাদেরকে দিয়েছে, দ্যাট ইজ কল্ড টোন। অলরাইট, তো ইন্টারেস্টিংলি টোনের ভিতরে বেসিক্যালি একটা অটো বলে অলরেডি একটা বাটন আছে এবং এই অটো চাপ দিলে অ্যাডোবি লাইটরুম নিজে টোনটা কারেকশন করার চেষ্টা করে। আমি অটো ইউজ করি না, বাট আমরা দেখা যায় ছবিতে কী হয় অটো ক্লিক করলে। ওকে, অলরাইট, অটো। আর আপনি দেখছেন যে অলরেডি ছবি কমপ্লিটলি লাইট আপ হয়ে গেছে অসাধারণ সুন্দরভাবে। আসলে আমি দেখতে পাচ্ছি ছবিটি তার কিছু করার নেই, ছবিটি অ্যাডোবি অলরেডি খুব সুন্দর করে ঠিক করে দিয়েছে এবং আপনি দেখেন অল দ্য প্যানেলস ওরা স্লাইডার্স সে একা ঠিক করে দিয়েছে এবং খুব সুন্দরভাবে সে করেছে। সো আসলে আমরা এটা নিজেরা করার চেষ্টা করি এখন। হ্যাঁ, সো আমি এটাকে রিসেট করে দিই।
সো আগের অবস্থায় ব্যাক করলো, আগের অবস্থায় ব্যাক করলে অবশ্যই আমার এইগুলোকে আবার ঠিক করে আসতে হবে, লেন্স কারেকশন। অলরাইট, সো আসেন চলে আসেন, আমি এখন প্রথম হচ্ছে এক্সপোজার। ক্যামেরাতে যদি এক্সপোজার বাড়াতেন তাহলে যে এফেক্টটা হতো সেই এফেক্টটা হবে। সো ধরেন আমি ক্যামেরা যদি এক্সপোজার বাড়াই, ছবিতে এক্সপোজার বেড়ে যাচ্ছে, এক্সপোজার কমে গেলে অন্ধকার হয়ে যাচ্ছে ছবি। সো আমি কিছুটা এক্সপোজার বাড়ালাম এবং দেখেন চেহারার উপর আলো অনেক ব্যাক করেছে আর কি। হ্যাঁ, সো ধরো 1.9 বাড়ালাম। কিছুটা যদি কন্ট্রাস্ট বাড়াতে চাই ছবিতে, আমরা ছবিতে কিছুটা কন্ট্রাস্ট বাড়িয়ে দিতে পারি। অলরাইট, এখন হচ্ছে হাইলাইট। ঠিক আছে, হাইলাইট এরিয়া হচ্ছে এগেন আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, এইগুলো হচ্ছে সব হাইলাইট এরিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, এই হাইলাইট, এই হাইলাইটটাকে আমরা কমানোর চেষ্টা করবো, হাইলাইটকে কমাবো। এই প্রসেসটা আমি সবসময় করি। অলরাইট, সো আমি প্রথমে এই হাইলাইটটাকে ড্রপ করি এবং আপনি দেখেন হাইলাইট ড্রপের সাথে সাথে হঠাৎ করে সূর্যটাকে দেখা যাচ্ছে, একটু আগে যে সূর্যকে দেখা যাচ্ছিল না। সো আমি ইউজুয়ালি হাইলাইটকে ড্রপ করি, অনেক সময় ছবি অনুযায়ী 100% ড্রপ করে দিতে পারি, বাট কিছুটা বাড়িয়েও রাখতে পারি, ছবির উপর নির্ভর করে। বাট আমি প্রথমে হাইলাইটকে ড্রপ করি অ্যান্ড শ্যাডোটাকে বাড়িয়ে দিই। কতটুকু শ্যাডোটা বাড়াতে পারবেন এটি আপনার ক্যামেরার উপর নির্ভর করে, মানে ছবিকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার রেখে। সো আপনি দেখেন এটা নাইকেন D800, সো এর শ্যাডো ক্যাপাবিলিটি অনেক অনেক বেশি, শ্যাডোর মধ্যে অনেক ডেটা রাখতে পারে। সো আমি বাড়াচ্ছি, আপনি দেখেন ছায়া থেকে কীভাবে আলোকিত হয়ে গেল ছবি। সো আমি এত দূর হয়তো করবো না, আমি কিছু দূর করব। ঠিক আছে, সো এটা করার পরে এরপরে বেসিক্যালি দ্যাট ওয়াজ হাইলাইট অ্যান্ড দ্যাট ওয়াজ শ্যাডো। ঠিক আছে, রাইট। আপনি এই শ্যাডোটা বাড়ানোর পরে ছবিটা মোটামুটি আমার এখন ভালো লাগছে, দেখা যাচ্ছে যে সব কিছু দেখা যাচ্ছে, প্রপারলি এক্সপোজ হয়েছে। এরপরে দুটি প্যানেল আছে কল হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এবার এই ছবির মধ্যে হোয়াইট কালারের যে পিক্সেলগুলো আছে সেটার হোয়াইটনেস আরও বাড়াতে পারেন আর কমাতে পারেন, আর ব্ল্যাক পিক্সেলগুলোর ব্ল্যাকনেস আরও বাড়াতে পারেন আর কমাতে পারেন। এই দুটিকে যদি পরিবর্তন করেন আপনি ছবির মধ্যে কন্ট্রাস্ট নিয়ে আসতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু হোয়াইট বাড়াবেন আর কতটুকু হোয়াইট কমাবেন, আর কতটুকু ব্ল্যাককে হোয়াইট করবেন আরও, আর ব্ল্যাককে আপনি আরও ব্ল্যাক করবেন। আপনারা যদি উপরের হিস্টোগ্রামের দিকে তাকান, আপনারা একটু খেয়াল করেন, আমি নিচে হোয়াইট অ্যান্ড ব্ল্যাককে চেঞ্জ করবো এবং হিস্টোগ্রামের অবস্থা কী হয় আপনারা খেয়াল করে দেখেন। আমি যদি হোয়াইট বাড়িয়ে দিই, খুব সিম্পলি হিস্টোগ্রামের সমস্ত কালার হাইলাইট, এইদিকে আলো, সো এই আলোর দিকে জাম্প করছে, খুব স্বাভাবিক, সমস্ত পিক্সেলকে আলোকিত করে দিচ্ছে, মোস্টলি হোয়াইট পিক্সেলগুলোকে। আর আমি যদি ব্ল্যাকে আলো বাড়াই, আপনি দেখেন যে ব্ল্যাকেরগুলো আলোর দিকে চলে যাচ্ছে, ব্ল্যাককে আরও ব্ল্যাক বাড়ালে উল্টা দিকে চলে যাচ্ছে, মানে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে এটাকে আমি কীভাবে এডিট করবো, কোনটা আমার জন্য কারেক্ট। স্টার্টিং পয়েন্টটা আমরা এইভাবে করবো, আমি এটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই প্যানেলটি প্রথমে আপনারা 0 0-তে রাখবেন, রেখে আপনি যদি পিসিতে থাকেন, ল্যাপটপে, উইন্ডোজ কম্পিউটারে থাকেন, অল্টার চাপ দিবেন, আর যদি ম্যাকে থেকে থাকেন অপশন চাপ দিবেন। অলরাইট, সো আমি অপশন চাপ দিলাম বিকজ আই এম অন ম্যাক কম্পিউটার, আর আপনি যদি পিসিতে থেকে থাকেন অল্টার চাপ দিন, দিয়ে এইবার এই স্লাইডারটাকে আপনি মুভ করবেন। অলরাইট, হোয়াইট হলে এইদিকে মুভ করবেন, ব্ল্যাক হলে এইদিকে মুভ করবেন। সো দেখেন আপনি মুভ করলে কী ঘটছে, আপনি দেখেন ছবি পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। অলরাইট, স্টিল আপনি কিটা চেপে রেখেছেন। এবার আমি আস্তে আস্তে হোয়াইট বাড়াতে থাকবো, ততক্ষণ পর্যন্ত বাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত কোনো হোয়াইট কালার স্ক্রিনে না আসে। আপনি দেখেন স্ক্রিনে চলে আসতে শুরু করছে। এই হোয়াইট কালারগুলো মানে হচ্ছে এইগুলো অলরেডি ক্লিপড হয়ে গেছে, এই কালারের ইনফরমেশন আর দিতে থাকবে না ছবিতে। সো আমি চেষ্টা করব সমস্ত ইনফরমেশন রাখতে, তার মানে এইরকম হোয়াইট যাতে না আসে, ঠিক লাস্ট যে অবস্থায় এসে আমি হোয়াইটটা দেখতে পাবো, ঠিক তার আগ মুহূর্তে যাতে পুরো স্ক্রিনটা অন্ধকার থাকে আমি অবস্থায় রাখবো। খেয়াল করে দেখেন আমি, তো এই দেখেন লাস্ট যে উপরে সূর্যটার চারদিকে যে হোয়াইটটা আছে ওটাকে আমি একদমই যাতে ব্ল্যাক হয়ে যায় সেটি করলাম। সো নাও আমি মনে করছি এই হোয়াইট পয়েন্টটা পারফেক্ট 10, এতটুকু পর্যন্ত হোয়াইটকে আরও হোয়াইট করা যায়। তো এবার ব্ল্যাককে ধরবো, আবার আমি অল্টার অর অপশন চাপ দিব এবং ব্ল্যাককে উল্টা দিকে আমি নিয়ে যেতে শুরু করব। আমি দেখতে শুরু করবো ব্ল্যাক কালার কখন আসতে শুরু করে, যখনই ব্ল্যাক আসতে শুরু করে মানে ওই জায়গার ইনফরমেশনগুলো আর নাই, এগুলো সব হাওয়া হয়ে গেছে, এগুলো আপনি পাবেন না। সো আমরা চেষ্টা করবো এই ইনফরমেশনগুলো রাখতে। সো আমি সেই অবস্থায় যাব যে অবস্থায় হালকা একটা দুটা কালো কালার দেখা শুরু করব, সেই অবস্থায় আমি এসে থামিয়ে দেবো। ঠিক আছে, আমি খুব থামিয়ে নিচে, আমার স্ক্রিনের নিচের দিকে খেয়াল করে দেখতে পাবেন যে ওখানে একটু হালকা কালো কালার আছে, নিয়ে আমি থামিয়ে দিলাম। নাও আমি যদি এখন খেয়াল করি, আমার কাছে মনে হচ্ছে যে ছবিটার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক প্রপারলি হয়েছে। সো এই অবস্থায় আমি কিছু এডিটিং করতে পারি, আমি একটু ব্ল্যাক আরেকটু বাড়িয়ে দিতে পারি, ব্ল্যাকের মধ্যে আরেকটু আলো আনতে পারি। এই অবস্থাতে আমার কাছে মনে হচ্ছে ছবিটা প্রপারলি এডিটেড। একটু কন্ট্রাস্ট কম আছে, সো আমি এখন কন্ট্রাস্ট প্যানেলে গিয়ে আমি এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিতে পারি। অলরাইট, ছবি ভালো লাগছে, একটু বেশি হয়ে যাচ্ছে, ওকে, অলরাইট, লুকস গুড। সো
সো টোন কারেকশন এভাবে হয়ে গেল। অটোটাও মনে হয় এরকমই ছিল, আমার খেলা আছে 2, এটা 2 ছিল। হাইলাইট আমি আরেকটু বাড়িয়ে দিই, ভালো লাগবে ছবিটা। দ্যাটস ইট, ঠিক আছে। শ্যাডো একটু উঠে নিয়ে আসতে পারি, ইয়াস একটু উঠে নিয়ে আসতে পারি, কুচি এখন সবাইকে সুন্দর করে দেখা যাচ্ছে। এর পরের প্যানেলটাতে যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্স। প্রেজেন্স যেটা করতে পারে ছবির ক্ল্যারিটি আর শার্পনেস। ক্ল্যারিটি শুধু শার্পনেসও বাড়ায় না, এটা ভাইব্রেন্সকে নিয়েও টাচ করে। সো আমি কিছুটা ক্ল্যারিটি বাড়িয়ে দিব। আপনি দেখেন পুরো যদি ক্ল্যারিটি বাড়িয়ে দিই ছবিটি একটু রাফ হয়ে যাচ্ছে, ক্ল্যারিটি যদি একদম কমিয়ে দিই ছবিটি ড্রিমি সেই লুকটা চলে আসতেছে। বাট আমরা এখানে হালকা ক্ল্যারিটি বাড়াবো। অলরাইট, সো তাহলে বাড়ালাম। ভাইব্রেন্স যেটা করবে প্রত্যেকটা কালারের ভ্যালু বাড়াবে, কিন্তু বেসিক্যালি কালারগুলোকে ক্লিপ করতে দিবে না। সো কালার ভ্যালু এমন অবস্থায় পৌঁছাতে দিবে না যে কালারগুলো ক্লিপ আউট করে যায় আর কি। আপনি খেয়াল করে দেখেন উপরের, আবার এই উপরের হিস্টোগ্রামের দিকে তাকিয়ে থাকেন, ঠিক আছে। ভাইব্রেন্স বাড়াতে থাকে, আপনি দেখবেন যে স্টিল বাড়ছে কিন্তু ক্লিপিং হচ্ছে না। অলরাইট, পাশের ছবিটা খেয়াল করেন, আর ভাইব্রেন্স একদম কমিয়ে দিয়ে থাকে, কালার কিন্তু ক্লিপিং হচ্ছে না, কালার তার রেঞ্জের মধ্যে থাকছে। তো ক্লিপিং না করে বেসিক্যালি ভাইব্রেন্স আপনার কালারগুলো বাড়ছে। আমি একটু ভাইব্রেন্স বাড়িয়ে দিলাম, জানি ক্লিপ করবে না। স্যাচুরেশনে বেসিক্যালি এই জিনিসটা খেয়াল করে না, স্যাচুরেশনে স্ট্রেইট সব কালার বাড়াতে শুরু করে, কোনো রেশিও টেশিওর কথা চিন্তা করে না। সো সেখানে ক্লিপ ইউজুয়ালি কালার ক্লিপ করে যেতে পারে। এগেন এখানে অত কালার নেই যে ক্লিপ করবে। সো আমরা স্যাচুরেশন সেরকম বাড়াবো না, হালকা একটু স্যাচুরেশন বাড়াতে হবে 4-5। অলরাইট, আপনি খেয়াল করে দেখেন ছবিটি কিন্তু অলরেডি চমৎকার হয়ে গেছে। সো এই তিনটি প্যানেলেই বেসিক্যালি হোয়াইট ব্যালেন্স, টোন এবং প্রেজেন্স প্যানেল দিয়েই আসলে আপনি প্রপারলি একটা ছবিকে এডিট করে শেষ করে ফেলতে পারেন। আমরা যদি এখন হোয়াইট ব্যালেন্সের দিকে তাকাই, যেহেতু ছবিটি এখন প্রপারলি ভিজিবল, আমি যদি খেয়াল করি, আমি যদি ইয়েলো বাড়াতে থাকি, উইচ ইজ মিন ছবিটা আরও দেখে মনে হয় খুব ওয়ার্ম হয়ে গেছে ছবিটা, ছবিতে ইয়েলোর কালার বাড়তে শুরু করবে। ব্লু দিতে ঠিক থাকলে ছবিতে ব্লু বেড়ে যাচ্ছে এবং ছবিটি কুলার টোনের মনে হচ্ছে আর কি। আমি ডিফল্ট টেম্পারেচারে চলে গেলাম। আমরা যদি একটু ব্লু বাড়িয়ে দিই, আমার মনে হয় সবার স্কিন টোনটা আরেকটু বেটার লাগবে। সো আমি খেয়াল করে দেখি, ট্রাই করে দেখি, হালকা একটু ব্লু বাড়িয়ে দিলাম, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে দিস ইজ মাচ বেটার। এগেন এটা আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বুঝতে হবে। এরপরে যা আছে সেটা বেসিক্যালি এখানে টোন কার্ভ। বেসিক্যালি এটা কিছুই না, আপনার ফটোশপ যদি ইউজ করে থাকেন, ফটোশপের যে কার্ভটাই এখানে, আপনি এখান থেকেও বেসিক্যালি ছবির মধ্যে কন্ট্রাস্ট নিয়ে আসতে পারেন। এবং বেসিক্যালি এখানে হাইলাইট, লাইট, সো হাইলাইট এরিয়া দেখতে পাচ্ছেন যে জায়গাটুকু আপনার ইমিডিয়েটলি মার্কড হয়ে যাচ্ছে, দেখেন এই জায়গাটুকু, দিস ইজ হাইলাইট, ঠিক আছে। সো আমি যদি হাইলাইট চুজ করি, দেন লাইট, অলরাইট, সরি, দেন দের ইজ লাইট। সো এতটুকু এরিয়া লাইট, আপনি কার্ভের খেয়াল করেন, কার্ভের অতটুকু জায়গা লাইট, ওই জায়গাগুলো চেঞ্জ করলে আপনার আলো ওভারঅল বাড়বে, এইটুক ডার্কনেসের মধ্যে, এইটুক শ্যাডোর মধ্যে, ঠিক আছে। সো আমি যদি এখানে এসে যদি শ্যাডোটাকে উঠে দেওয়া শুরু করি, আপনি দেখবেন যে আরও শ্যাডো থেকে আলো ব্যাক করবে। আমি যদি হাইলাইটকে আরেকটু নামিয়ে দিই, হাইলাইট ড্রপ করবে একটু। সো আপনি এখানে বিফোর অ্যান্ড আফটার এফেক্টটা দেখতে পাবেন, খুবই সাটল বাট একটা এফেক্ট আছে, ঠিক আছে। সো আমি একটু কন্ট্রাস্ট কমে গেছে, যেহেতু আমি উল্টা করেছি। কন্ট্রাস্ট বাড়াতে হলে আপনাকে ডার্ককে আরও ডার্ক করতে হবে। দিস ইজ হাউ অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট অ্যাড করা হয়। সো আমি ডার্ককে আরও ডার্ক করবো, লাইটকে আরও লাইটার করবো, তাহলে আপনার ছবিতে কন্ট্রাস্ট চলে আসে, ঠিক আছে। অলরাইট, সো সিম্পল টেকনিক, এবং এটা একটা এস কার্ভের মতো বানানো যায়, বানালে বেসিক্যালি ছবিতে কন্ট্রাস্ট চলে। সো আপনি দেখেন খেয়াল করে ছবিতে এক্সট্রা কন্ট্রাস্ট চলে আসছে। সো বিফোর আফটার আরও কন্ট্রাস্ট চলে আসছে, ঠিক আছে। দিস ইজ অপশনাল, আমিও খুব রিয়ারলি এটা ইউজ করি। আমি যদি এইসব প্যানেল থেকে এটা না করতে পারি, অনলি দেন আমি এখানে আসলে যাই, আদারওয়াইজ আমি এটা খুব একটা টাচ করি না, ঠিক আছে। একটু লাইট বাড়িয়ে দেওয়া যেতে পারে একটু, ঠিক আছে। শ্যাডো আরেকটু উঠে আসা যেতে পারে। এরপরে যে প্যানেলটি আছে সেটি হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স প্যানেল। এটি কোয়াইট ইন্টারেস্টিং একটা প্যানেল। আপনি যে কোনো কালারের হিউ, মানে কালারকে শিফট করতে পারেন, যেমন রেড, পার্টিকুলার কালারগুলো এখানে সব দিয়ে দেওয়া আছে, ইম্পর্টেন্ট কালারগুলো, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, অ্যাকোয়া, ব্লু, পার্পল, ম্যাজেন্টা। এবং এই কালারগুলোকে আপনি শিফট করতে পারেন, যেমন ধরেন রেডকে আরও রেডার করতে পারেন, অরেঞ্জিশ করে ফেলতে পারেন, অরেঞ্জকে রেডের দিকে নিয়ে যেতে পারেন, আর ইয়েলোর দিকে নিয়ে যেতে পারেন, ইয়েলোকে মোর অরেঞ্জিশ করতে পারেন, আর ইয়েলোকে গ্রিনিশ করতে পারেন। যেমন ধরুন আমাদের এখানে এই ছবিতে অনেক ইয়েলো আছে, আমি দেখে বুঝতেছি। সো আমি যদি ইয়েলোকে গ্রিনের দিকে নিয়ে যাই, ইউ কুড সি দ্যাট ছবির ব্যাকগ্রাউন্ড খেয়াল করে দেখেন, পিছনে সূর্যের আলোর চারদিকে অনেক গ্রিন চলে আসছে। আবার যদি আমি আগের অবস্থায় চলে গেল, আমি এটাকে যদি অরেঞ্জিশ করতে চাই, ছবির মধ্যে অরেঞ্জ বেড়ে গেল অনেক।
সো এটা খুব ইজিলি করা যায়। এখানে আপনার এখানে একটি শার্টের মধ্যে যে কালারটি আছে পার্পল অ্যান্ড ম্যাজেন্ডার কালার, আমি যদি পার্পেলে হাত দিই, পার্পেলকে যদি ম্যাজেন্ডার দিকে নিয়ে যেতে চাই, কালার চেঞ্জ হয়ে গেছে। ছেলেটার হাতের চারদিকে খেয়াল করে দেখেন, কালার চেঞ্জ হয়ে গেছে। আবার পার্পেলকে যদি বাড়িয়ে আমি ব্লু এর দিকে নিয়ে যেতে থাকি, ছবির কালার হাত সব ব্লু হয়ে গেছে, ঠিক আছে। আবার আগের অবস্থা, ওয়াচ ইট। সো এই হিউতে আমি ইউজুয়ালি আমি হিউতে কখনো কখনো হাত দিই না খুব একটা। বাট আপনি এখন ইন্ডিভিজুয়ালি এই কালারগুলোর স্যাচুরেশন চেঞ্জ করতে পারেন, এবং স্যাচুরেশন মানে কালারের ইন্টেন্সিটি আপনি চেঞ্জ করতে পারেন। রেড কি আরও রেড হবে, না একটু কম রেড হবে, এবং ওই কালারটা কতটা আলোকিত হবে, ঠিক আছে। ছোট্ট উদাহরণ দিই, হ্যাঁ। আমরা একটু আগে যে পার্পল কালারটা নিয়ে কাজ করলাম এখানে, লেটস লুক অ্যাট ইট। পার্পলের কালার আমি চেঞ্জ করলাম, লেটস আমরা পার্পল কালারটা নিয়ে কাজ করি, হ্যাঁ। সো আমরা পার্পলনেস যদি আরও বাড়িয়ে দিতে চাই, দেখেন আমরা খালি পার্পলের স্যাচুরেশন বাড়ছে, আবার পার্পলের স্যাচুরেশন কমিয়ে দিলে ওর হাতাটা খেয়াল করুন যে আমার হাতাটা স্যাচুরেশন ড্রপ করেছে। পার্পলের স্যাচুরেশন আবার বাড়িয়ে দিচ্ছি, অনেক বাড়িয়ে দিলাম, ঠিক আছে। সো আমি পার্পলের স্যাচুরেশন ধরে গেল এইভাবে রাখলাম, রেখে এবার এই পার্পলের লুমিনেন্সটা নিয়ে যদি কাজ করি, হুইচ ইজ লাইট। সো আমি পার্পলে আসলাম, এবার লুমিনেন্স বাড়াতে দেখবেন ওটা অনেক আলোকিত হয়ে যাবে। খেয়াল করে দেখেন হাতের ছেলেটার এই হাতাটা খেয়াল করেন, হ্যাঁ। লুমিনেন্স যদি আপনি কমিয়ে দেন, দেখেন অন্ধকার হয়ে গেছে। অলরাইট, বাড়িয়ে দিলাম, আবার যদি আমি কমিয়ে দিতে চাই, কমিয়ে দিলাম, ঠিক আছে। অলরাইট, সো এই খেলাটা খেলা যায়। সো এখানে আপনার কালার নলেজ থাকতে হবে, সো দ্যাট আপনি বুঝতে পারবেন কোন কালারকে চেঞ্জ করলে কী অবস্থা হবে। এইটি হচ্ছে কাজ, এই জায়গাটা HSL এর কাজ, এবং এটা চমৎকার কাজ করে। অবশ্যই এই প্যানেলটা আমি অনেক ইউজ করি, স্যাচুরেশন আর লুমিনেন্সকে চেঞ্জ করে কালার কন্ট্রাস্ট আনার চেষ্টা করি আমি আসলে ছবির মধ্যে, ঠিক আছে। অলরাইট, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি HSL। এরপরে যেটা আছে স্প্লিট টোনিংটা একটু অ্যাডভান্স, বাট কোর কনসেপ্টটা খুব সিম্পল। আপনি ছবির যেমন ধরেন এই ছবিটা যদি তাকান, এই ছবিটার মধ্যে একটা অরেঞ্জ কালার কাস্ট আছে, মানে ওই সূর্যের যে অরেঞ্জ ওয়ার্মনেসটা আছে, সেই ওয়ার্মের একটা কালার অলরেডি পুরো ছবিটার মধ্যে আছে, এবং এই পাশটাতে খুবই ডমিনেন্ট, ঠিক আছে। আপনি যদি এই ছেলেটার চেহারা দেখেন, চেহারার উপরে অলরেডি প্রচণ্ডভাবে অরেঞ্জ কালার ঢুকে গেছে, এতে লাইটের অরেঞ্জ কালার। সো এখানে একটা কালার কাস্ট হয়েছে, এটার উপরে কালার হয়েছে। তো একটা কাজ ইন্টারেস্টিংলি করা যায়, যে জায়গাগুলো হাইলাইট, এই যে আলোকিত হাইলাইট, এই হাইলাইটগুলোতে আপনি এক ধরনের কালার কাস্ট দিতে পারেন, এবং যে জায়গাগুলো মোর অন্ধকার ও শ্যাডো, এই শ্যাডো এরিয়াতে আরেকটা কালার কাস্ট দিতে পারেন। যেমন ধরা গেলো আমি এইখানে যে হাইলাইটটা আছে, সো এখানে বলতেছি হাইলাইটে কী কালার থাকবে আমি চুজ করতে পারি। লেটসে আমি এক্সট্রিমিটির জন্য আপনাদেরকে বোঝানো যায়, হাইলাইটে আমি গ্রিন দিতে চাই, এবং সেটি কতটা স্যাচুরেশন থাকবে আমি বলতে চাই। সো আপনি খেয়াল করে দেখেন, আমি হাইলাইটে আমি গ্রিন চুজ করেছি, ঠিক আছে। সো দ্যার ইজ গ্রিন, এখানে এই শশী গ্রিন আছে, আমি গ্রিন চুজ করে রেখেছি, এবং এর স্যাচুরেশন আমি বাড়াতে থাকবো, রাইট। সো আমি স্যাচুরেশন বাড়াচ্ছি, এবং আপনি ছবিটার দিকে খেয়াল করুন, ছবির হাইলাইট এরিয়াগুলোতে গ্রিন বাড়তেছে, খেয়াল করে দেখেন। প্রথমে পিছনে সাগরটা আছে, সাগরের মধ্যে গ্রিন চলে আসলো, এবং হাইলাইট এরিয়াগুলোতে মধ্যে প্রচণ্ডভাবে গ্রিন চলে আসছে। সবার ফেসে কিছুটা গ্রিন চলে আসছে, কারণ অ্যাগেইন এই হাইলাইটের কালার কাস্টিং সবার ফেসের উপর অলরেডি আছে দেখে, ঠিক আছে। সেম কাজটি আমি এখন যেটা করতে পারি, শ্যাডোতে করতে পারি। সো শ্যাডো এরিয়াতে আমি কালার দেবো, লেটসে আমি আবার সেই গ্রিনই ধরলাম যাতে আমরা বুঝতে পারি, এবং আপনি খেয়াল করে দেখেন আমি কমিয়ে দিলাম। এই শ্যাডো এরিয়াগুলোতে একটু খেয়াল করেন, যে জায়গাগুলোতে একটু হালকা শ্যাডো আছে, আমি যদিও শ্যাডোগুলোকে আমরা অনেক লাইট আপ করে ফেলেছি, বাট শ্যাডো এরিয়াগুলোতে খেয়াল করুন, এবং আপনি দেখবেন যে আস্তে আস্তে ওখানে গ্রিন বাড়তে থাকবে। অবশ্যই ছেলেগুলোর বডি আগে গ্রিন কাস্টিং হচ্ছে, কালার কাস্টিং হচ্ছে, কারণ ওগুলো শ্যাডোতে ছিল। আপনি খেয়াল করে দেখেন ছবিটা। সো আপনি ডিফারেন্ট কালার কাস্টিং করতে পারেন দুটি জায়গায়। কোথায় আসলে আমরা এটা ইউজ করবো, হ্যাঁ, এটা আসলে ড্রামাটিক ইম্প্যাক্ট দেওয়া যায়। সিনেমাগুলোতে বেসিক্যালি ইউজ করে। আপনারা মুভি দেখতে গিয়ে খেয়াল করবেন, মুভিতে আসলে কখনোই কালো ডার্ক কিছু দেখা যায় না, আসলে ওগুলো সব সায়ান। সো আমি যদি এখানে এখন সায়ান কালার অ্যাড করতে চাই, আমি সায়ান একটা চুজ করার পরে আমি শ্যাডোতে যদি সায়ান দিতে চাই, তো সায়ান দিয়ে দিলাম, তো কিছুটা সিনেমার কালার এফেক্টের মতো হয়ে যাবে কালার এফেক্ট। বাট লেটস আমরা এটা এখন ইউজ করবো না, বাট এটার ইউজ আমি বলবো প্রয়োজন না হলে এটার দিকে টাচ না করাই ভালো, অনলি ফর ড্রামাটিক ইম্প্যাক্টস। অ্যান্ড দেয়ার গোজ স্প্লিট টোনিং। এরপরে যে প্যানেলটা আছে কল ডিটেইল, তার মানে এখানে শার্পনিং এর নয়েজ রিডাকশন করা যায়, ঠিক আছে। অলরাইট, শার্পনিং কতটুকু করবেন এই ট্রিকটাও আমি দেখিয়ে দেবো, এটাও আমি বাই ডিফল্ট ইউজ করি। দ্যাট শুড বি স্টার্টিং পয়েন্ট, তারপর আপনি মডিফাই করতে পারবেন। সো ধরে গেল লেটস আমি এই ছবিটাকে শার্প করবো 60, ইউজুয়ালি আমি 60 শার্প করি, অলরাইট। এবং আপনি দেখেন এখানে অলরেডি একটা জুম ভিউ দিচ্ছে,
দেখতে পাচ্ছেন। আপনি যদি অন্য কোনো পার্টিকুলার জায়গায় দেখতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই আইকনটা নিয়ে লেটস সে এই ছেলেটার ফেসের উপরে এখানে আমি চাপ দিলাম, ক্লিক করলাম, তাহলে দেখবেন যে এইখানে এটা চলে আসছে। সো আপনি পার্টিকুলারলি এই জায়গাটা আপনি দেখতে পাবেন শার্প করার প্রতি আপনার ইম্প্যাক্টটা কী হচ্ছে। সো দেখা যায় কিছু কিছু ইম্প্যাক্ট দেখা যায় যে আমি যদি 150% শার্প করি ছবি ইম্প্যাক্ট, অলরাইট, প্রচুর নয়েজ চলে আসছে। আমি যদি 0 শার্পে নিয়ে যাই, খেয়াল করে দেখেন ছবির ইম্প্যাক্ট, নয়েজ নাই কিন্তু কিছু শার্পনেস কমে গেছে। আমি রুল অফ থাম্ব যদি নাইকন ইউজ করি আমি শার্পিং 60 করি সাধারণত, হ্যাঁ। আচ্ছা, যদি 60 করি এবং আমি 66 অ্যাভারেজলি সব জায়গায় খুব ভালো কাজ করে, করার পরে বেসিক্যালি মনে রাখবে আমি শার্পনেসটা খালি আনতে চাই অনলি যেই জায়গাগুলোতে অনলি এজগুলোতে শার্পনিং আনতে চাই, এজ, রাইট। আমরা কারণ এজগুলোকে শার্প করতে চাই, চোখের লেসে এই সাদা অংশকে শার্প করে ভিতরে সাদা অংশের শার্পনেস দিয়ে তো আসলে আমাদের কোনো লাভ নেই, এখানে শার্প করে লাভ নেই, আমাদেরকে শার্প করতে হবে এজগুলো, রাইট, এই এজগুলোকে শার্প করতে হবে। এটা একটা চমৎকার ফিচার আছে এখন লাইটরুমের মধ্যে, যেটা করা যায় মাস্কিং বলে একটা অপশন আছে, আপনি মাস্ক আউট করে বাকি জায়গাগুলো থেকে বাদ দিয়ে দিতে পারেন, অনলি এজে আপনি শার্পনিং করতে পারেন। সেটা কীভাবে করবেন? খুব সিম্পল। যদি আবার সেই পিসি হলে আপনি অল্ট চাপবেন আর ম্যাক হলে অপশন চাপবেন। সো আমি অল্ট চাপ দিলাম, এই অবস্থায় এই মাস্কিংটাকে স্লাইড করতে থাকবেন, ঠিক আছে? অলরাইট, সো আমি স্লাইড করছি, আপনি দেখেন সব হোয়াইট, তার মানে সব জায়গায় শার্প করা হয়েছে। সাইডে সরিয়ে নিয়ে যাচ্ছি, আপনি খেয়াল করেন আস্তে আস্তে যে যেগুলো কালো হয়ে যাচ্ছে এই জায়গায় এখন আর শার্পনিং এফেক্টটা দেওয়া হচ্ছে না, কিন্তু দেখেন খেয়াল করে এজগুলোকেই সিলেক্ট করছে, চমৎকার একটা ফিচার। আমি সাইডে যেতে 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 ধরা গেলো আমি এখানে রাখলাম। তো এই যে জায়গাগুলো সাদা হয়ে আছে শুধুমাত্র সেই জায়গাগুলোতেই শার্পনিং করা হবে। খেয়াল করে দেখুন চোখের একদম জাস্ট আউটলাইনগুলোকে শার্প করছে। এইটি চমৎকার একটা ফিচার, আমি বলবো এইভাবে শার্পনিং করতে। নয়েজ রিডাকশন, আমি আসলে আইওএসের দিকে সবসময় তাকাই নয়েজ রিডাকশনের জন্য, একটু জুম করি বোঝার জন্য নয়েজের কী অবস্থা। খেয়াল করে দেখেন আমি যদি 100% নয়েজ রিডাকশন করে দিই ছবি থেকে নয়েজ চলে যাবে প্রচুর। এই জুম ছবিটা দেখলে আসলে বোঝা যাবে। এটা অনেক বড় একটা ছবি, লাইটরুম নয়েজ রিডাকশন করছে, আপনি দেখেন ছবিটি সফট হয়ে গেছে, এখানেও খেয়াল করেন ছবিটি আসলে অনেক সফট হয়ে গেছে, রাইট, নয়েজ রিডাকশনে। আর যদি একদমই নয়েজ রিডাকশন না করি, আগের অবস্থায় যদি ব্যাক করতে চেষ্টা করি, তাহলে আপনি দেখবেন যে ছবিটি আবার নর্মাল আকার ধারণ করেছে অ্যান্ড মোর শার্পনেস ব্যাক করেছে। আমি এই ছবিতে আসলে খুব বেশি নয়েজ রিডাকশনের রিজন দেখি না, বাট আমি হয়তো 10 রাখতে পারি। আমি ইউজুয়ালি আমার হচ্ছে আমি 10-এর মতো রাখি আর কি নয়েজ রিডাকশনে। দুইভাবে নয়েজ রিডাকশন করতে, লুমিনেন্সের উপরে এবং কালারের উপরে। কালার নয়েজ আসলে আমাদের ক্যামেরাতে অনেক সময় হয় এবং ওইটাই কমানো যায়, এটা দেখানো একটু টাফ, খুবই জুম করে আসলে দেখাতে হবে। সেই ক্ষেত্রে কালার নয়েজ বলে দুইটা কালারের মধ্যে যদি নয়েজ থাকে নয়েজটা কমে যায়, বাট অ্যাগেন এটা টেস্ট করে দেখতে পারেন। আমি যখন নয়েজ রিডাকশন ইউজ করি ডিটেল সাধারণত 50% রাখি, কন্ট্রাস্ট ইউজুয়ালি আমি 25-25-এর কাছাকাছি রাখি, তাহলে বেটার রেজাল্ট পাওয়া যায়। এরপর লেন্স কারেকশন, আমরা তো এটা দেখেছি, যে কাজটা আমি আসলে প্রথমেই করি। ট্রান্সফরমেশন প্যানেলটা কোয়াইট ইন্টারেস্টিং, এটি ছবিটাকে ফিজিক্যাল ট্রান্সফরমেশন করতে পারে, লাইক অ্যাজ ইফ আপনি একটা ছবিকে আপনার দিকে ধরে রেখেছেন, বা এটাকে আপনি ডানে ঘোরালেন, বামে ঘোরালেন, কিংবা উপর দিকে বাঁকা করলেন, নিচের দিকে বাঁকা করলেন, যে ইম্প্যাক্টটা হবে সেই সিমিলার একটা ইম্প্যাক্ট দেয়। সো যেমন ধরে গেলাম যদি ভার্টিক্যালি ছবিটাকে ট্রান্সফর্ম করার চেষ্টা করি, তাহলে ভার্টিক্যাল ট্রান্সফরমেশন দিলে আপনি দেখেন ছবিটি মনে হচ্ছে যে বাঁকা করা হচ্ছে একটা সার্টেন ডাইরেকশনে, ছবিটাকে বাঁকা করা হচ্ছে আরেকটা ডাইরেকশনে, আপনি একটা অ্যাঙ্গেল থেকে যেন অ্যাজ ইফ আপনি একটা অ্যাঙ্গুলার জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন আর কি। সেম গোজ ফর হরিজেন্টাল, এক সাইডে সরে যাচ্ছে এবং একটা অ্যাঙ্গেল থেকে যেন দেখছেন মনে হচ্ছে, ডানে এবং বামের অ্যাঙ্গেল থেকে, এদিকে চলে গেলে দেখা যাচ্ছে এই পাশের অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছেন। সো এরকম একটা ট্রান্সফরমেশন করতে দেয় এবং এটি সামটাইমস আমি ইউজ করি, কারণ যখন আমার ছবিগুলো দেখতে পাই একটু বাঁকা উঠেছে, কিংবা লাইক ফর এক্সাম্পল আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন পাশে এবং বাসের সিটে কেউ বসে আছে, তো আপনি ক্যামেরাটা একটু বাঁকা করে উঁচুর দিকে টার্গেট করে তুললেন, কিন্তু আপনি দেখবেন যে ছবিটা কিন্তু খুবই বাঁকা অবস্থায় আসবে। সো ওটাকে তখন আপনি এই ট্রান্সফরমেশন টুল দিয়ে জিনিসটাকে সোজা করে ফেলতে পারেন এবং দেখে মনে হবে যে হয়তো আপনি সেম প্লেনে থেকেই ছবিটা তুলেছিলেন। সো ভেরি ইউজফুল, আমি প্রায় ইউজ করি এটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এফেক্টস, এবং এফেক্টসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ভিনিয়ারিং আছে এবং আর যেটা আছে গ্রেইন অ্যাড করতে পারেন আপনি।
ডিহেজ একটা ইন্টারেস্টিং ফিচার, আমি কথা বলছি এখনই। সো ভিনেটিং আমরা অনেকেই করি, এবং আপনি দেখেন আমি যদি নেগেটিভ ভিনেটিং দিই, তার মানে আমি মোর ডার্কার ভিনেটিং করতেছি, এবং আপনি দেখেন সাইডগুলো অন্ধকার হয়ে যাচ্ছে। আর যদি আপনি পজিটিভের দিকে যান তাহলে হোয়াইট দিয়ে ভিনেটিং করবে। অলরাইট, ইট ডিপেন্ডস আপনি কোন 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 এফেক্ট আপনি চান। আমি ভিনেটিং খুবই কম ইউজ করি, খুবই বাট ইউজ করলে খুবই সাটল থাকে। যেমন ধরেন আমি এটাতে দিলে হয়তো দিব, হ্যাঁ এরকম কিছু একটা হয়তো দিব, খুব বেশি একটা ভিনেটিং দিব না। গ্রেইন, ইন্টারেস্টিংলি গ্রেইন হচ্ছে গিয়ে ছবিতে গ্রেইন অ্যাড করার জন্য, অ্যাগেন আমরা ফাইট করি যাতে গ্রেইন ছবিতে না থাকে, বাট তারপর গ্রেইন অ্যাড করার প্রয়োজন হয়, অনেক সময় আর্টিস্টিক কারণে গ্রেইন অ্যাড করা হয়। বাট আমি গ্রেইনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা যেখানে দেখতে পাই সেটা হচ্ছে যে যেটি আমি মেইনলি গ্রেইন ইউজ করি, যে কারণ সেটা হচ্ছে খুব কেয়ারফুলি অ্যান্ড ইন্টেলিজেন্টলি যদি গ্রেইন অ্যাড করা যায়, তাহলে একটা পারসিভড আইডিয়া হয় যে ছবির শার্পনেস বেড়ে গেছে। ঠিক আছে, তো আমি জাস্ট এখন গ্রেইন খুবই বাড়িয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে গ্রেইন বাড়লে কী ঘটনা ঘটে। অলরাইট, আর যদি একদমই কমিয়ে দিই, আগের অবস্থায় ব্যাক করবে। আমি আমার গ্রেন ইউজ মোস্টলি হচ্ছে যে পারসিভড ওই আইডিয়াটা দেওয়া যে একটু শার্পনেস বেড়ে গেছে আর কি, হ্যাঁ। সো এই ছবিটা যদি হালকা আমি গ্রেইন বাড়াই, তাহলে প্রবাবলি এটাকে মনে হবে একটু শার্প মনে হবে আর কি। ডিহেইজ আমি বলবো একটা অসাধারণ একটা ফিচার, লাইটরুম সিসি 2016 থেকে মনে হয় এটি আছে। যেটি করা যায় যে অনেক সময় ছবিতে হেইজ চলে আসে, আপনার একটা এক্সট্রা সাদা হেইজ চলে আসে। আমি সাদা হেইজের উদাহরণ দেখাই, যেমন ধরো আমি একটু যদি নিজে হেইজ অ্যাড করি, তাহলে দেখা যাবে যে লেটস লুক অ্যাট ইট। আমি অলরাইট, বিকজ এরকম অনেক সময় হয় ছবিতে ক্যামেরা লেন্সের জন্য একটা আলো আপনার পড়ছিল, অনেক সময় মিস্ট থাকে, কুয়াশা থাকে, সেগুলোতে হেইজ চলে আসে ছবিতে, এবং হেইজটাকে কাট অফ করতে এই ফিচারটি অসাধারণ। আপনি দেখেন আমি যদি হেইজ বাড়াতে থাকি, আপনি দেখবেন যে আরও ক্লিয়ারার হয়ে যাচ্ছে ছবিটা। সো আমি হ্যাঁ হেইজ আমি ডিহেজিং মাঝে মধ্যে আমি ইউজ করি, ডিপেন্ডিং আপন আপন পিকচার। সো এরপরে যেটি আছে ক্যামেরা ক্যালিব্রেশন, আমরা তো এটা দেখেছি। অতএব এক্স্যাক্টলি আপনারা খেয়াল করে দেখেন, আমরা অ্যাডোবি যেভাবে বলেছি সেভাবে সিকোয়েন্সিয়ালি নেমেছি, এবং আপনারা যদি এই সিকোয়েন্সটা ফলো করেন, তাহলেই আপনার খুব ইজিলি আপনি অ্যাডোবি লাইটরুমে ফটো এডিটিং করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আমি এর পরের ভিডিওতে লাইটরুমের আরও কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখাবো, যেটার মধ্যে আপনার কিছু ফিল্টার ইউজ দেখাবো, যে ফিল্টারগুলো বেসিক্যালি আর কিছুই না, আম, আপনার ছবির কিছু সিলেক্টিভ এরিয়াতে, এই যে আমরা বিভিন্ন ধরনের লাইট চেঞ্জিং করলাম, কালার চেঞ্জিং করলাম, সিলেক্টিভ কিছু এরিয়াতে যাতে আপনি এই কাজটি করতে পারেন, সেইটি আমি আপনাদেরকে এর পরের বার দেখাবো। বাট আজকে এই পর্যন্ত, এইটুকু যদি আপনি করতে পারেন, তাহলে অলমোস্ট যে কোনো ছবি আপনি চমৎকারভাবে পোস্ট প্রসেসিং করতে পারবেন। অতএব হ্যাপি পোস্ট প্রসেসিং। আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজে গিয়ে লাইক দিবেন, তাহলে খুশি হব। অনেক ধন্যবাদ, দেখা হবে।